হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। তো আপনারা জানেন আগের ভিডিওর মাধ্যমে আমরা আরআরবি গ্রুপ ডি জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করা শুরু করেছি। 1 থেকে 10 অবধি আগের ভিডিওতে আমরা কভার করেছি। আজকে আমরা 11 থেকে 15 অবধি জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো করব। ঠিক আছে, প্রিভিয়াস যে ভিডিওটা তার লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে থাকবে। এছাড়াও আরআরবি এনটিপিসির আমি জিকে সেকশনগুলো কিন্তু কভার করে দিয়েছি, তো আপনারা অবশ্যই সেটা আমার যে প্লেলিস্ট সেকশন আছে সেখানে গিয়েও চেক করতে পারেন। ঠিক আছে, এছাড়া যদি এই পিডিএফটার প্রয়োজন হয়, সুন্দর করে পিডিএফটা তৈরি করা আছে, দেখতেই পাচ্ছেন। সূত্র কিন্তু আমি কিছুটা অ্যাড করে দিয়েছি, কিছু কিছু জায়গায় যদি ইমেজের প্রয়োজন হয় সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো পিডিএফটা যদি প্রয়োজন হয় 49 টাকা দিয়ে নিয়ে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে, অথবা টেলিগ্রামে আমার পোস্ট দেওয়া আছে এই টেলিগ্রাম চ্যানেলে, তো সেখান থেকেও কিন্তু আপনারা আমাকে মেসেজ করতে পারেন। ঠিক আছে, তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর এই যে ভিডিওগুলো আমি করছি অবশ্যই শেয়ার করে সাপোর্ট করবেন, তাহলে এরকম আরও ভিডিও আমি অন্য অন্য পরীক্ষার আমি কিন্তু আনবো। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করুন, আর অবশ্যই লাইক কমেন্ট করুন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট 11, আরআরবি গ্রুপ ডি জেনারেল সায়েন্সের কোশ্চেন। এখানে পরীক্ষাটা হয়েছে 23 আগস্ট 2022-এ, শিফট 2। একের দাগ, নিচে দেওয়া দ্বিকোষী বীজের চিত্রটি অধ্যয়ন করো। এ, বি এবং সি লেভেলযুক্ত অংশগুলির কার্যকারিতা সম্পর্কে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো দেখো এখানে ছবিটা দেওয়া আছে, এর মধ্যে যে এ অংশটা চিহ্নিত করা আছে সেটা হচ্ছে ভবিষ্যতের অঙ্কুর, আর বি অংশে হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে, আর সি অংশে হচ্ছে ভবিষ্যতের মূল। দুয়ের দাগ, নারকেলের খোসার কোন টিস্যু এটিকে, দুবার শক্ত চলে এসে, এটিকে শক্ত করে, তাহলে নারকেলের শক্ত করে তোলে। নারকেলের খোসার কোন টিস্যু এটিকে শক্ত করে তোলে, তো এটা হচ্ছে স্ক্লেরেন কাইমা, স্ক্লেরেন কাইমা। নেক্সট, তিনের দাগ, নিচের কোন বিক্রিয়াটি বিক্রিয়কটি, নিচের কোন বিক্রিয়কটি এ স্থানে এসে একটি নিরপেক্ষকরণ বিক্রিয়া দেবে। তো দেখো এখানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস একটা মৌলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল উৎপন্ন করছে। তাহলে এটা আসবে হচ্ছে, এটা দেখো নিরপেক্ষকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, অ্যাসিড প্লাস বেস মানে ক্ষার। ঠিক আছে, বেস বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে, যে কোনো একটা লবণ উৎপন্ন হবে প্লাস জল। ঠিক আছে, তাই দেখো এসছে। তাহলে এখানে বেসটা দেওয়া আছে, আর অ্যাসিডের ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে একটা লবণ তৈরি হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইডে একটা লবণ তৈরি হলো, আর তার সঙ্গে জল তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নিরপেক্ষ বিক্রিয়ার উদাহরণ। নেক্সট, চারের দাগ, বিড়ি তৈরিতে ড্যাশ ব্যবহার করা হয়, তো এটা হচ্ছে আহ, তেন্দু পাতা। ঠিক আছে, তেন্দু পাতা ব্যবহার করা হয় বিড়ি তৈরিতে। পাঁচের দাগ, মানুষের স্বাভাবিক সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ যথাক্রমে কি হবে, 120 হচ্ছে সিস্টোলিক চাপ, আর ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80 mm অফ এইচজি। ঠিক আছে, ছয়ের দাগ, নিচের কোন বিবৃতিটি একটি কারেন্ট বহনকারী সরল পরিবাহীর ক্ষেত্রে সত্য। তাহলে একের এখানে বলেছে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি হলো সমকেন্দ্রিক বৃত্ত যার কেন্দ্রে পরিবাহী থাকে। দুই বলছে পরিবাহী থেকে দূরে সরে যাওয়ার সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি পায়। অবশ্যই এটা সঠিক হবে না, কারণ যত দূরে সরে যাবে তত শক্তি কমে যাবে চৌম্বক ক্ষেত্রে। তারপরে তিনের দাগ, ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম ব্যবহার করে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করা যেতে পারে। তো অবশ্যই এটাও ঠিক। আচ্ছা, এখানে দেখো চৌম্বক ক্ষেত্রটা কিভাবে হচ্ছে, যদি একটা পরিবাহী হয়, এইদিকে তড়িৎ প্রবাহিত হয়, তো তাহলে এই এর আশেপাশে কিন্তু চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, তো এখানে 1 এবং 2 এই 3 সঠিক হবে, কারণ দেখো এর মাঝখানে কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের মাঝখানে কিন্তু এই পরিবাহীটা আছে। ঠিক আছে, তাহলে 1 এবং 3 সঠিক হবে। এবং ডান হাতের যে নিয়ম আছে ম্যাক্সওয়েলের, তো সেখান থেকেও কিন্তু আমরা এর চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করতে পারি।
ঠিক আছে, তাহলে 1 এবং 3 সঠিক। 7 দাগ, নিচের কোনটি ভাইরাসের উদাহরণ? তো এখানে এইচআইভি মানে এটা হচ্ছে এইচআইভি ফুল ফর্ম কি? এইচআইভি ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে, এর ফলে এইডস রোগ হয়। নেক্সট 8 দাগ, এ বি এবং সি যথাক্রমে 40 ওয়াট, 60 ওয়াট এবং 100 ওয়াট রেটিং যুক্ত তিনটি বাল্ব 220 ভোল্টের একটি ভোল্টেজ উৎসের সাথে সমান্তরালে সংযুক্ত। যে বাল্বটি সর্বাধিক উজ্জ্বলতার সাথে জ্বলে তা হলো, তো যেহেতু সমান্তরালে যুক্ত আছে মানে বাল্বের ক্ষেত্রে মানে প্রত্যেকেরই কিন্তু 220 ভোল্ট করে কারেন্ট মানে বিভব প্রভেদ আছে, তাহলে সেক্ষেত্রে যার পাওয়ার বেশি মানে যার ওয়াট বেশি সেই বেশি উজ্জ্বলতার সাথে জ্বলবে। তাহলে এখানে সি যে বাল্বটা সেটা উজ্জ্বলতার সাথে জ্বলবে। নেক্সট 9 দাগ, কাঁচের প্রিজমের প্রবেশের সময় সাদা আলো 7টি উপাদানে বিভক্ত হওয়ার ঘটনাকে বলা হয়, তো এটাকে বলা হয় হচ্ছে আলোর বিচ্ছুরণ বলা হয় বা ডিসপারশন অফ লাইট। 10 দাগ, একটি উত্তল লেন্স বস্তুর দ্বিগুণ আকারের একটি বাস্তব এবং উল্টোনো প্রতিচ্ছবি তৈরি করে। তাহলে এখানে কি বলছে, মানে দ্বিগুণ আকারের কিন্তু প্রতিচ্ছবি তৈরি হচ্ছে, মানে এইচ আই যে ইমেজের যে উচ্চতা সেটা হচ্ছে কত, দুগুণ হচ্ছে তার থেকে, এইচ ও মানে অবজেক্টের উচ্চতার থেকে দুগুণ হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এরকম আসবে। লেন্স দ্বারা উৎপন্ন বিবর্ধনের সমান কার সমান হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে যে দেখো এখানে উত্তল লেন্স বলেছে, তার মানে এম ইকুয়ালস টু আসবে হচ্ছে মাইনাস এইচ আই, মানে এটা হচ্ছে বাই এইচ ও, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কত আসবে, তাহলে দেখো এখানে আমাদের মানটা আমরা পেয়ে গিয়েছি, তাহলে -2/1, ঠিক আছে। তাহলে এম ইকুয়ালস টু কত, -2 আসবে, ঠিক আছে। নেক্সট 11 দাগ, একটি লেন্স দ্বারা উৎপাদিত বিবর্ধন হলো 1/2, মানে এম ইকুয়ালস টু 1/2। লেন্স দ্বারা গঠিত প্রতিচ্ছবির প্রকৃতি এবং আপেক্ষিক আকার সংশ্লিষ্ট ক্রমে হলো, তো এম ইকুয়ালস টু 1/2 মানে 1-এর থেকে কম, ঠিক আছে। তাহলে 1-এর থেকে কম হলে সেটা হবে হচ্ছে ভার্চুয়াল, মানে হচ্ছে ভার্চুয়াল মানে বাস্তব নয়, ঠিক আছে, আনরিয়েল। এবং তারপরে হচ্ছে খাড়া এবং ক্ষীণ মানে ছোট হবে, ঠিক আছে। 12 দাগ, নিম্নলিখিত বিক্রিয়ার জন্য প্রতীক সহ একটি সুষম রাসায়নিক সমীকরণ লিখুন। তাহলে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ, নাইট এটা হচ্ছে জলীয় দ্রবণ, নাইট্রিক অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম নাইট্রেট দ্রবণ এবং জল উৎপন্ন করে। তো যেটা হচ্ছে ব্যালেন্সড যে সমীকরণ সেটাই এখানে লেখা আছে, দেখো পটাশিয়াম হাইড্রক্সাইড তার সঙ্গে হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করে, তো এটা পটাশিয়াম হাইড্রক্সাইড হচ্ছে 2 অণু, নাইট্রিক অ্যাসিড হচ্ছে 2 অণু, বিক্রিয়া করে পটাশিয়াম নাইট্রেট প্লাস জল উৎপন্ন করে। আর এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু নিউট্রালাইজেশন রিয়াকশনের উদাহরণ। দেখো এখানে হচ্ছে ক্ষার এবং হচ্ছে অ্যাসিড বিক্রিয়া করে যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে লবণ, পটাশিয়াম নাইট্রেট লবণ, আর তার সঙ্গে জল উৎপন্ন করছে, ঠিক আছে। নেক্সট 13 দাগ, নিচের কোন জীবের ক্ষুদ্রান্ত লম্বা? তো এটা হচ্ছে গরুর। 14 দাগ, প্রথম ধাপে প্রাথমিকভাবে অ্যারোবিক এবং অ্যানারোবিক শ্বসনের সময় উৎপাদিত সাধারণ পণ্যগুলির মধ্যে কোনটি? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে পাইরুভেট। 15 দাগ, ড্যাশ উদ্ভিদের পাতায় মিথেনোইক অ্যাসিড থাকে? তো বিছুটি পাতায়, বিছুটি গাছের পাতায় কিন্তু মিথানোইক অ্যাসিড থাকে যার কারণে চুলকানি হয়। 16 দাগ, নাইট্রিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? পটাশিয়াম নাইট্রেট প্লাস জল। উপরের বিক্রিয়াটি এর একটি উদাহরণ, মানে কিসের উদাহরণ, কোন বিক্রিয়ার উদাহরণ? তো এটা একটু আগেই করলাম, এটা হচ্ছে নিরপেক্ষ করণ বিক্রিয়ার উদাহরণ। কারণ দেখো অ্যাসিড তার সঙ্গে বেস বা ক্ষারের বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে লবণ প্লাস জল, তাহলে এটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশনের উদাহরণ। 17 দাগ, সমান্তরাল
সংমিশ্রণে, যেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, সংযুক্ত বেশ কয়েকটি প্রতিরোধকের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? তাহলে এক হচ্ছে সমস্ত রোধ দুটি প্রদত্ত বিন্দুর মধ্যে সংযুক্ত। দুই, সার্কিটের সমতুল্য রোধ পৃথক রোধের চেয়ে বেশি। আর তিন, প্রতিটি রোধের মধ্যে বিভব পার্থক্য একই। তাহলে দেখো, এবার সমস্ত রোধ দুটি প্রদত্ত বিন্দুর মধ্যে সংযুক্ত, এটা অবশ্যই সঠিক হবে, কারণ সমান্তরাল সংমিশ্রণ যেটা হচ্ছে কি প্যারালাল কম্বিনেশনের মধ্যে সংযুক্ত করা হচ্ছে, মানে এরকম ব্যাপারটা হচ্ছে এই এরকম থাকবে, তারপরে এরকম, তারপরে এরকম। তাহলে দেখো, এই দুই প্রান্ত কিন্তু একই সব কটা রোধের ক্ষেত্রে। তাহলে এটা একটা ব্যাপার। আর তাহলে এক নম্বরটা সঠিক হচ্ছে। আর প্রতিটি রোধের বিভব পার্থক্য একই, যেহেতু দুটো প্রান্ত একই বিন্দুতে মিলিত হচ্ছে প্রত্যেকটা রোধের ক্ষেত্রে, সুতরাং 1 এবং 3 কিন্তু উভয় সঠিক হবে। ঠিক আছে, নেক্সট 18 দাগ, নিচের বিবৃতিগুলো বিবেচনা করো এবং সঠিক উত্তরটি চিহ্নিত করো। তো বিবৃতি 1-এ বলছে অষ্টক সূত্রটি কেবল, মানে কেবল বলেছে, কেবল ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আর দ্বিতীয় বিবৃতিতে কি বলছে? ক্যালসিয়ামের পরে প্রতিটি অষ্টম মৌলের প্রথম মৌলের মতো বৈশিষ্ট্য ছিল না। তার মানে একমাত্র ক্যালসিয়ামই ছিল বলে ওই জন্য এখানে অষ্টম যে সূত্র সেটার ক্ষেত্রে শুধু ক্যালসিয়ামই প্রযোজ্য। তাহলে উভয় বিবৃতি সঠিক। বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তারপরে 19 দাগ, নিচের বিবৃতিগুলো বিবেচনা করো এবং সঠিক উত্তরটি চিহ্নিত করো। তো বিবৃতি 1-এ বলছে কার্বনের অন্যান্য কার্বন পরমাণুর সাথে বন্ধন তৈরি করবার অন্যান্য ক্ষমতা রয়েছে, যা বৃহৎ অণুর জন্ম দেয়। তাহলে কার্বন পরমাণু কেন বৃহৎ অণু জন্ম দিতে পারে? কারণ হচ্ছে অন্যান্য মৌলের সঙ্গে কার্বন সহজেই বন্ধন স্থাপন করতে পারে। ঠিক আছে, আর বিবৃতি 2-তে বলছে এই বৈশিষ্ট্যকে ক্যাটেনেশন বলা হয়। ঠিক আছে, তাহলে উভয় বিবৃতি কিন্তু এখানে সঠিক। 20 দাগ, শক্তি যেটা হচ্ছে পি দিয়ে ডিনোট করা হয়, কারেন্ট হচ্ছে আই এবং রোধ হচ্ছে আর, এবং সম্ভাব্য সম্ভাব্য না, এটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য ভি এর ভুল সম্পর্কটি চিহ্নিত করো। তো এখানে পি ইকুয়ালস টু আই আর স্কোয়ার, কিন্তু এটা হবে না। এখানে কি আসে? পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। ঠিক আছে, আর পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর হয়, আর পি ইকুয়ালস টু ভি আই এটা হয়, মানে একে অপরের সাথে মানে সূত্রের মাধ্যমে কিন্তু এটা বের করা যায়। ঠিক আছে, বিভিন্ন সূত্র কম্বিনেশন করে এই তিনটে সমীকরণ বের করা যায়, পি ইকুয়ালস টু। নেক্সট 21 দাগ, একটি গোলাকার দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে দূরত্ব কত? তো গোলাকার দর্পণ বলেছে, মানে ধরো এই দিকে যদি একটা দর্পণ হয় এরকম, তাহলে এর ফোকাস দূরত্ব কি হবে? ফোকাস দূরত্ব এফ ইকুয়ালস টু এর যে বক্রতা কেন্দ্র, মানে আর দিয়ে ডিনোট করছি কারণ এটা ব্যাসার্ধ হিসাবে, আর বাই 2 হবে। ঠিক আছে, তার মানে এখানে এই যে ফোকাস দূরত্ব হবে হচ্ছে আর বাই 2। নেক্সট, তারপরে 22 দাগ, বর্তমানে ড্যাশ উপাদানগুলি জানা গেছে যার মধ্যে ড্যাশ প্রাকৃতিকভাবে পেয়ে যাওয়া উপাদান। তো বর্তমানে হচ্ছে 118টি উপাদান জানা গিয়েছে, যার মধ্যে থেকে প্রাকৃতিকভাবে সহজেই যে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে 94টা মৌল। নেক্সট 23 দাগ, 2021 সালের ডিসেম্বরে কে ভারতের সেমিকন্ডাক্টর মিশন চালু করেছিলেন, যার লক্ষ্য ছিল একটি প্রাণবন্ত সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ইকোসিস্টেম তৈরি করা, যাতে ইলেকট্রনিক্স উৎপাদন এবং ডিজাইনের জন্য ভারতের উত্থান বিশ্বব্যাপী সম্ভব হয়। এটা হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, অশ্বিনী বৈষ্ণব যেটা হচ্ছে আইটি মিনিস্টার, তিনি উদ্বোধন করেছিলেন। 24 দাগ, ভূপেশ কয়েক বছর ধরে ফসলের ক্ষতির সম্মুখীন হন। যখন তিনি মাটির পিএইচ পরীক্ষা করেন তখন তা প্রায় 11.6 ছিল, মানে বেসিক বা ক্ষারীয় প্রকৃতির ছিল মাটিটা। তিনি তার কৃষিক্ষেত্রের মাটি শোধনের জন্য নিম্নলিখিত কোন যৌগ ব্যবহার করতে পারেন? তো এখানে যে যৌগটা তিনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে
অ্যালুমিনিয়াম সালফাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফাইড ব্যবহার করতে পারেন, যার ফলে পরবর্তীতে সেটা বৃষ্টি বা অন্য অন্য জলের সংস্পর্শে এসে কিন্তু আহ, আবার নিউট্রালের দিকে নিয়ে আসতে পারে, ঠিক আছে, জমিটা। 25 দাগ, নিচের কোনটি বায়ু দূষণের প্রাকৃতিক উৎস? তো এটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। নেক্সট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট 12 আরআরবি গ্রুপ ডি জেনারেল সায়েন্সের কোশ্চেন, পরীক্ষাটা হয়েছে 23 আগস্ট 2022-এ, শিফট 3 কোশ্চেন। 1 দাগ, নিরপেক্ষকরণ বিক্রিয়ার সময় এইচ প্লাস আয়ন যথাক্রমে ড্যাশ থেকে এবং ওএইচ মাইনাস আয়ন ড্যাশ থেকে আসে এবং এটি একটি জলের অণু তৈরি করে। তাহলে এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন মিলে একটা জলের অণু তৈরি করছে। তো এটা কোথা থেকে আসে? নিউট্রালাইজেশন রিয়াকশনে, মানে আমরা জানি অ্যাসিড প্লাস ক্ষার, ঠিক আছে। তো অ্যাসিড প্লাস ক্ষার মানে অ্যাসিড থেকে এখানে এইচ প্লাস আয়ন এবং ক্ষার থেকে হচ্ছে ওএইচ মাইনাস আয়ন আসে। 2 দাগ, একটি অবতল দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধনের চিহ্ন হলো, তো এটা হচ্ছে যখন ছবিটি ভার্চুয়াল হয় তখন ইতিবাচক মানে প্লাস হয়, ভার্চুয়ালের ক্ষেত্রে এখানে ইতিবাচক, এবং ছবিটি বাস্তব হলে তখন নেতিবাচক মানে মাইনাস আসে, ঠিক আছে। অবতল দর্পণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে যখন ভার্চুয়াল হয় তখন প্লাস হয়, আর যখন হচ্ছে বাস্তব হয় বা রিয়েল হয় তখন নেগেটিভ আসে, ঠিক আছে। নেক্সট, 3 দাগ, 4টি ভিন্ন মৌল তাদের পারমাণবিক সংখ্যা সহ রয়েছে হচ্ছে A9, B11, C19 এবং D37 পর্যায় সারণীতে তাদের অবস্থানের সাপেক্ষে এগুলির মধ্যে ভিন্ন মৌলটি খুঁজুন। তো এখানে দেখো এ যে মৌলটা আছে সেটা হচ্ছে A9, এটা 17 নম্বর গ্রুপে আছে, ঠিক আছে। আর এছাড়া যে সমস্ত মৌলগুলো আছে যেমন হচ্ছে B11, তারপরে C19 আর D37, এগুলো হচ্ছে গ্রুপ নাম্বার 1-এ আছে, গ্রুপ 1-এ আছে। আর যে মৌল, মৌলটা কি? মৌলটা আসলে হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে। ফ্লোরিনের কিন্তু 9 হয়, ফ্লোরিন FLUORINE, ফ্লোরিন কিন্তু 9, পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তো এটা একটা হ্যালোজেন মৌল যার গ্রুপ সংখ্যা কত? 17। নেক্সট, 4 দাগ, নিচের চিত্রটি একটি ত্রিভুজাকার কাঁচের প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণ দেখায়। এখানে কোন ইওডি প্রতিনিধিত্ব করে, কোন কোণের প্রতিনিধিত্ব করে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো একটা প্রিজম দেওয়া আছে, এই প্রিজমের ওপরে হচ্ছে আপতিত রশ্মি এইভাবে পড়ছে, ঠিক আছে। তো আপতিত রশ্মির যে কোণ মানে যে সরলরেখা সেটা এইভাবে যাচ্ছে, আর নির্গমন যে রশ্মি সেটা হচ্ছে এইভাবে নির্গত হচ্ছে, মানে এখান থেকে মাধ্যমের মধ্য দিয়ে এইভাবে সরলরেখা এসে এইভাবে নির্গত হচ্ছে। তাহলে এর যে নির্গমন কোণ সেটা আপতন সরলরেখার সাথে যেভাবে আপতিত হচ্ছে বা ছেদ করছে, যেটা সেখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে কোণটা, তো এই কোণটাকে কি বলা হয় সেটা আমাদের বের করতে বলেছে। মানে এটা হচ্ছে ই, এখানে ও, আর এটা ডি। তাহলে ই ও ডি কোণটা হচ্ছে কি? বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে, ডেভিয়েশন। নেক্সট, 5 দাগ, নিচের কোনটি তাপীয় পচন বিক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। তার জিঙ্ক কার্বনেট ভেঙে কি হচ্ছে তাপের ফলে? জিঙ্ক অক্সাইড প্লাস এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। 6 দাগ, নিচের বিবৃতিগুলো বিবেচনা করো এবং সঠিক উত্তরটি চিহ্নিত করো। তো বিবৃতি 1-এ বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরোক্ষার প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরোক্ষার প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়। বিবৃতি 2-তে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড কৃত্রিম টেক্সটাইল তন্তু যেমন হচ্ছে রেয়ন তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে কোনটা সঠিক হবে? দেখো
এখানে হচ্ছে উভয় বক্তব্যই সঠিক। ঠিক আছে, তাহলে কি সোডিয়াম হাইড্রক্সাইড ক্লোরো ক্ষার প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয় এবং সোডিয়াম হাইড্রক্সাইড কৃত্রিম টেক্সটাইল তন্তু তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট 7 দাগ। এখানে কি বলছে, নিচের বিবৃতিগুলো বিবেচনা করো এবং সঠিক উত্তরটি চিহ্নিত করো। তো বিবৃতি 1-এ বলছে যে সকল যৌগের সিরিজে একই কার্যকরী গ্রুপ কার্বন শৃঙ্খলে হাইড্রোজেনের পরিবর্তে কাজ করে তাকে সমজাতীয় সিরিজ বলে। আর বিবৃতি 2-তে বলছে যে কোনো সমজাতীয় ধারায় আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ধর্মের একটি ক্রমবিকাশ দেখা যায়। তাহলে 1 এবং 2 বিবৃতি দুটোই সঠিক। ঠিক আছে, উভয় বক্তব্যই সঠিক। তাহলে যে সকল যৌগের সিরিজে একই কার্যকরী গ্রুপ কার্বন শৃঙ্খলে হাইড্রোজেনের পরিবর্তে কাজ করে তাকে সমজাতীয় সিরিজ বলে। আর বিবৃতি 2 হচ্ছে কি, যে কোনো সমজাতীয় ধারায় আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ধর্মের একটি ক্রমবিকাশ দেখা যায়। 8 দাগে বলছে নিচের কোন যন্ত্রটি তড়িৎচুম্বকীয় আবেশের নীতির ওপর ভিত্তি করে তৈরি। তো বৈদ্যুতিক জেনারেটর, এটা হচ্ছে চৌম্বকীয় আবেশের নীতির ওপর ভিত্তি করে তৈরি। 9 দাগ, রাসায়নিক সমীকরণে পদার্থের প্রতীক বা সূত্রের পরে লেখা অ্যাকোয়া যেটা শব্দটি নির্দেশ করে যে এটি নিম্নলিখিত ক্ষেত্রে উপস্থিত, মানে পানীয়তে দ্রবীভূত সেই অবস্থাটাকে বোঝানোর জন্য কিন্তু AQ এই সংকেতটা লেখা হয়। ঠিক আছে, নেক্সট 10 দাগ, যেসব মৌলের একদম বাইরের কক্ষে দুটি ইলেকট্রন থাকে সেগুলো সাধারণত ধাতু হয়। ঠিক আছে, 11 দাগ, স্ট্রোমাটা খোলার জন্য দায়ী গার্ড কোষগুলিতে কি কি পরিবর্তন ঘটে। তাহলে স্ট্রোমাটা খোলার জন্য দায়ী গার্ড কোষগুলিতে কি কি পরিবর্তন ঘটে। তো গার্ড কোষগুলিতে পানি প্রবেশ করে এবং সেগুলি ফুলে ওঠে। 12 দাগ, সাদা আলোর যে উপাদানটি প্রতিসরাঙ্ক সর্বাধিক তা হলো বেগুনি। নেক্সট 13 দাগ, সীমা একটি লেবু ছেঁকে রস একটি গ্লাসে সংগ্রহ করলো। সে বুঝতে পারলো যে এতে কিছু জল যোগ করার পর এর টক ভাব কমে গেছে। জল যোগ করলে হাইড্রক্সাইড আয়নের ঘনত্বের ওপর কি প্রভাব পড়ে। তো অবশ্যই এটা হ্রাস পেয়ে যাবে। হাইড্রক্সাইড আয়ন মানে OH মাইনাস আয়ন, এটা ঘনত্বটা হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, 14 দাগ, ড্যাশ কয়েকটি সরীসৃপের নিষিক্ত ডিম্বাণুর লিঙ্গ নির্ধারণ করে। তো তাপমাত্রা কয়েকটি সরীসৃপের নিষিক্ত ডিম্বাণুর লিঙ্গ নির্ধারণ করে। 15 দাগ, 100 ওয়াট রেটিং যুক্ত একটি বৈদ্যুতিক হিটার দৈনিক 5 ঘন্টা ব্যবহার করা হয়। প্রতি ইউনিটের দাম যদি 6 টাকা হয় তাহলে কি হবে, তাহলে সেপ্টেম্বর মাসের জন্য ডিভাইসটি চালানোর মতো খরচ গণনা করুন। তাহলে সেপ্টেম্বর মাস মানে কত, আমরা জানি জানুয়ারি 31, ফেব্রুয়ারি মানে 28 হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 31 করে হয়, আর সেপ্টেম্বর মানে 30। তাহলে 30 দিনের আমাদের হিসেব করতে হবে। ঠিক আছে, আর এখানে সূত্রটা হচ্ছে টোটাল কস্ট ইকুয়ালস টু পাওয়ার কিলোওয়াটে ইনটু টাইম পার আওয়ার পার ডে, আর এখানে হচ্ছে নাম্বার অফ ডেজ ইনটু কস্ট পার ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এইটা বলে দেওয়া আছে 1000 ওয়াট রেটিং এ, মানে 1 কিলোওয়াট। ঠিক আছে, 1 কিলোওয়াট বলে দেওয়া আছে। একটি বৈদ্যুতিক হিটার 5 ঘন্টা ধরে প্রতিদিন চলছে। ঠিক আছে, তাহলে 30 দিন মানে হচ্ছে ইন্টু 30 হবে, আর 6 টাকা প্রতি ইউনিটের দাম 6 টাকা করে, তাহলে 6 দিয়ে গুণ হবে। তাহলে এখান থেকে আসছে 30 ইন্টু 30 মানে হচ্ছে 900। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 900 টাকা
খরচ হবে। ঠিক আছে, নেক্সট 16 দাগ, নিচের কোন রক্ত উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? নিচের কোন রক্ত উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো এটা হচ্ছে প্লেটলেট। 17 দাগ, একটি 2 ওহম রোধ 4 ওহম রোধের সাথে ধারাবাহিকভাবে সংযুক্ত, তাদের সমতুল্য রোধ হবে কত? তো এখানে ধারাবাহিক মানে হচ্ছে মানে এখানে সিরিজে যুক্ত করা। ঠিক আছে, সিরিজে যুক্ত করা মানে হচ্ছে জাস্ট যোগ হয়ে যাবে। তাহলে 2 + 4 যোগ করলে এখানে আসবে হচ্ছে 6 ওহম রোধ। ঠিক আছে, 18 দাগ, বর্জ্য পদার্থের সংরক্ষণের জন্য উদ্ভিদের কোন অংশ ব্যবহার করা হয়? তো এটা হচ্ছে ভ্যাকুয়ালস। ঠিক আছে, ভ্যাকুয়ালস ব্যবহার করা হয়। 19 দাগ, যে ঘটনার কারণে একটি পরিবাহী এবং চৌম্বকের মধ্যে আপেক্ষিক গতির ফলে পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য তৈরি হয় তাকে বলা হয় তড়িৎচুম্বকীয় আবেশ। তাহলে যে ঘটনার কারণে একটি পরিবাহী এবং চৌম্বকের মধ্যে আপেক্ষিক গতির ফলে পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য তৈরি হয় তাকে বলা হয় কি? তড়িৎচুম্বকীয় আবেশ। নেক্সট 20 দাগ, মানুষের মস্তিষ্কের কোন অংশ বমির অনিচ্ছাকৃত ক্রিয়ার নিয়ন্ত্রণ করে? তাহলে মানুষের মস্তিষ্কের কোন অংশ বমির অনিচ্ছাকৃত ক্রিয়ার নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে হিন্ড ব্রেন। ঠিক আছে, হিন্ড ব্রেন। নেক্সট 21 দাগ, একটি ছেলে একটি জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার মাথা বড়, দেহ একই আকারের এবং পা ছোট দেখতে পাচ্ছে। জাদু আয়নার ওপরে মাঝখানে এবং নিচের অংশে যথাক্রমে ব্যবহৃত আয়নাগুলি হলো, তাহলে যে সমস্ত আয়না এরকম হয় যে ওপর মাথাটা বড় দেখাচ্ছে, দেহটা একই রকম আর পাটা একদম সরু বা ছোট দেখাচ্ছে, সেই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের আয়না লাগানো থাকে। ঠিক আছে, তো ওপরে যেটা লাগানো আছে সেটা হচ্ছে অবতল। অবতলের ক্ষেত্রে কিন্তু মানে বড় দেখায়। ঠিক আছে, সমতল মানে একদম নর্মাল আমরা যেটা আয়না ব্যবহার করি সেইটা, আর উত্তল হচ্ছে নিচে লাগানো। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে 22 দাগ, জীবন বিজ্ঞানের কোন শাখা উত্তরাধিকারের ধরন অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে? তো এটা হচ্ছে জেনেটিক্স। তাহলে জীববিজ্ঞানের কোন শাখা উত্তরাধিকারের ধরন অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে? তো এটা হচ্ছে জেনেটিক্স, এটার উপরে দৃষ্টি নিবদ্ধ করে। 23 দাগ, কার্পেট থেকে ময়লা অপসারণ করা যেতে পারে কিছুক্ষণ জোরে জোরে ঝাঁকিয়ে, যা একটি প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়। তো এটা হচ্ছে গতির প্রথম সূত্র। তাহলে নিউটনের গতির প্রথম সূত্র, এটাকে কি নামেও জানা যায়? এটা হচ্ছে জড়তার সূত্র নামে ডাকা হয়। ঠিক আছে, নেক্সট 24 দাগ, যেসব খাবারে স্টার্চ থাকে সেগুলো ড্যাশের সংস্পর্শে এলে নীল কালো হয়ে যায়। তো আয়োডিনের সংস্পর্শে আসলে এটা স্টার্চ যদি আয়োডিনের সংস্পর্শে আসে তার রং কি হয়ে যায়? নীল কালো হয়ে যায়। 25 দাগ, কলম এ থেকে প্রদত্ত গ্রন্থিগুলির নাম এবং কলম বিতে প্রদত্ত অনিয়মিত কার্যকারিতার কারণে সৃষ্ট অবস্থার মিল করো। তো এখানে দেখো, এটা গ্রন্থি, এটা হচ্ছে কার্যকারিতা মানে কি কাজ করছে। তো এটা হচ্ছে থাইরয়েড, অগ্নাশয়, তারপরে অ্যাড্রিনাল গ্রন্থি আর পিটুইটারি গ্রন্থি। তো আমরা জানি থাইরয়েড কি করে। থাইরয়েড হচ্ছে এই থাইরয়েডের জন্য গলগণ্ড রোগ হয়। ঠিক আছে, তারপরে বি এর দাগ, অগ্নাশয় হচ্ছে এখানে ডায়াবেটিস। ঠিক আছে, তারপরে অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে এখানে মানসিক চাপ ও রাগ নিয়ন্ত্রণ করে। তারপরে পিটুইটারি গ্রন্থি কি? এটা হচ্ছে উদ্দীপিত বৃদ্ধি করা। ঠিক আছে, নেক্সট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট 13 আরআরবি গ্রুপ ডি জেনারেল সায়েন্সের কোশ্চেন। পরীক্ষাটা হয়েছে 24শে আগস্ট 2022-এ। শিফট 1। তো একের দাগ, দুটি বাল্ব এ এবং বি একটি 3 ভোল্ট উৎসের সাথে সমান্তরালভাবে সংযুক্ত। যদি বাল্ব এ এবং বাল্ব বি এর রোধের অনুপাত 1:3 হয় তাহলে একটি নির্দিষ্ট সময়ের বাল্ব এ দ্বারা উৎপাদিত তাপের সাথে বাল্ব বি এর রোধের অনুপাত হলো।
তো দেখো এখানে আমাদের এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এটা হচ্ছে সূত্র। এবারে টি কিন্তু এখানে ধ্রুবক, ঠিক আছে, টি হলো এখানে ধ্রুবক। তাহলে এইচ ভ্যারিজাস ভি স্কোয়ার বাই আর। এবারে এইচ ওয়ান বাই এইচ টু ইকুয়ালস টু ভি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান ইন্টু আর টু বাই ভি টু তার স্কোয়ার, ঠিক আছে। এবার আমাদের এখানে কি বলে দেওয়া আছে দেখো, রোধের অনুপাতটা বলে দেওয়া আছে, তার মানে আর ওয়ান ইস টু আর টু বলে দেওয়া আছে কত, 1:3। তাহলে এখানে উল্টে যাবে, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে দেখো, এখানে হচ্ছে 3 ভোল্ট উৎসের সাথে সমান্তরালভাবে যুক্ত। আচ্ছা, সমান্তরালভাবে যুক্ত মানে কি, তার মানে এখানে ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু সেম হবে, কারণ সমান্তরালের ক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদ মানে এখানে 3 ভোল্টের উৎস আছে সেটা কিন্তু সেম হবে। তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু সেম হবে। তাহলে এইচ ওয়ান বাই এইচ টু, এখানে ভি ওয়ান স্কোয়ার আর ভি টু স্কোয়ার যেটা আছে এটা কেটে গেল, আর আর টু বাই আর ওয়ান এটা আসবে হচ্ছে 3/1, উল্টে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে 3:1। নেক্সট, 2-এর দাগ, একটি উত্তল দর্পণের প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মির আপতন কোণ কত হবে। তাহলে দেখো এখানে উত্তল লেন্স যদি এইটা হয়, ঠিক আছে, তাহলে আপতন কোণ এইভাবে পড়বে, ঠিক আছে। তাহলে দেখো প্রধান অক্ষ হচ্ছে এইটা, প্রধান প্রধান অক্ষ, এর সাথে যে আপতন রশ্মি পড়ছে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো মানে সমান্তরালে পড়বে, মেন কথা হচ্ছে এইটা। তাহলে এখানে অ্যান্সারটা হবে 0 ডিগ্রি। 3-এর দাগ, নিম্নলিখিত কোন পর্যায়ে ধমনীর দেওয়ালের বিরুদ্ধে রক্তের দ্বারা সিস্টোলিক রক্তচাপ প্রয়োগ করা হয়। তো এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সংকোচন, ঠিক আছে। ভেন্ট্রিকুলার সংকোচনের সময় রক্তের দ্বারা ধমনীতে সিস্টোলিক চাপ প্রয়োগ করা হয়। 4-এর দাগ, লিথিয়াম সালফেট এবং জলের উৎপাদিত পণ্যগুলির নিরপেক্ষকরণ বিক্রিয়ার জন্য বিক্রিয়কগুলির পূর্বাভাস দিন। মানে কি তৈরি হবে সেটা আমাদের, সরি, মানে বিক্রিয়ক যার মাধ্যমে তৈরি হচ্ছে লিথিয়াম সালফেট লবণ আর জল তৈরি হচ্ছে, নিরপেক্ষ বিক্রিয়াতে কি হয়, অ্যাসিড প্লাস বেস বিক্রিয়া করে সল্ট প্লাস জল উৎপন্ন হয়, ঠিক আছে। তো এখানে বলেছে যে এই অ্যাসিড আর বেস কোনটা হবে যার ফলে আমাদের লিথিয়াম সালফেট এবং জল উৎপন্ন হচ্ছে। তো অ্যান্সারটা হচ্ছে অ্যাসিড হিসাবে আসবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর এখানে আসবে হচ্ছে লিথিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে বেস, ঠিক আছে। নেক্সট, 5-এর দাগ, একটি উত্তল লেন্স একটি বাস্তব উল্টোনো এবং ছোট প্রতিচ্ছবি তৈরি করে, বস্তুর অবস্থান হলো কোথায়। তো দেখো এটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে। তো এখানে এইটা হচ্ছে ফোকাস আর এটা হচ্ছে 2F, ঠিক আছে। তাহলে 2F এর বাইরে, ঠিক আছে, এবং ইনফিনিটির মধ্যে যে কোনো একটা জায়গায় যদি বসানো হয় কোনো বস্তুকে, তাহলে তার যে ইমেজটা তৈরি হচ্ছে এইখানটায়, সেটা এফ মানে ফোকাস আর 2F ফোকাসের মধ্যে ইমেজটা তৈরি হচ্ছে, যেটা কিনা কি হচ্ছে উল্টোনো, ছোট এবং বাস্তব, ঠিক আছে। 6-এর দাগ, ব্লিচিং পাউডার তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়। তো ক্লোরিন গ্যাস ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহার করা হয়। 7-এর দাগ, একটি প্রোপেনের অণুর সমস্ত হাইড্রোজেন পরমাণুর সাথে 3টি কার্বন পরমাণু মোট কতটি ইলেকট্রন ভাগ করে নেয়। তো দেখো এখানে হাইড্রোজেন যতগুলো হবে ততগুলোই হচ্ছে এখানে ইলেকট্রন ভাগ করে নেবে, ঠিক আছে। তো এখানে আমাদের হাইড্রোজেনটা কত আসবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সংকেতটা কি, প্রোপেনের যে সংকেত, প্রোপেন যেহেতু অ্যালকেন, তো অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2 হয়, ঠিক আছে। তাহলে এখানে কার্বন পরমাণু বলে দিয়েছে কত, 3টে, তাহলে C3 বলে দিয়েছে, মানে n=3। তাহলে 2n+2 মানে হচ্ছে 2 × 3 + 2, মানে 3×2 + 2, মানে H পরমাণু কটা, 8টা। তাহলে H পরমাণুর সাথে ইলেকট্রন সমান হবে, ইলেকট্রন ভাগ করে নেওয়া সমান হবে। তো এখানে 8টা ইলেকট্রন পরমাণু 3টে কার্বন পরমাণুর সাথে ভাগ করে নিয়ে C3H8 তৈরি করে। নেক্সট, 8-এর দাগ,
2 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 2.5 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। পরিবাহীর প্রান্ত জুড়ে বিভব পার্থক্য হলো 5 মিলি ভোল্ট। তাহলে এখানে 5 মিলি ভোল্টটা কি করে আসছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো মিলি অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে, তাহলে মিলি ভোল্টে আসবে উত্তরটা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের সূত্রটা হচ্ছে ওহমের সূত্র ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ভি আমাদের বের করতে বলেছে, মানে বিভব পার্থক্য বের করতে বলেছে। তাহলে আই বলে দেওয়া আছে 2.5 মিলি অ্যাম্পিয়ার ইন্টু রোধ কত 2 ওহম। তাহলে গুণ করলে হচ্ছে এখানে 5 মিলি ভোল্ট চলে আসলো। ঠিক আছে, নেক্সট 9 দাগ, উদ্ভিদের শক্তির চাহিদা কম কেন? কারণ কারণ হচ্ছে উদ্ভিদের বেশিরভাগ কোষই কিন্তু মৃত কোষ হয়। ঠিক আছে, তাই জন্য তাদের শক্তির চাহিদাও কম হয়। 10 দাগ, নিচের কোনটি নিরপেক্ষকরণ বিক্রিয়ার উদাহরণ? তাহলে নিউট্রালাইজেশন রিয়াকশনের উদাহরণটা আমরা কিভাবে বের করব? আমরা জানি হচ্ছে অ্যাসিড প্লাস ক্ষার। অ্যাসিড প্লাস ক্ষার মানে বেস বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সল্ট প্লাস জল উৎপন্ন করে। তাহলে এমন কোথায় আছে যেটা এরকম স্ট্রাকচারে আছে? দেখো, তাহলে এটা বেস আর অ্যাসিড বিক্রিয়া করে কি করছে? লবণ উৎপন্ন করছে, আর এখানে জল উৎপন্ন হচ্ছে। অবশ্যই এটা তাহলে নিউট্রালাইজেশন রিয়াকশন এটা। আচ্ছা, এখানে দেখো অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? এখানে হচ্ছে দেখো এখানে কিন্তু পটাশিয়াম নাইট্রেট, এটাও একটা লবণ তৈরি করছে। তাহলে অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে একটা লবণ তৈরি হলো, তার সঙ্গে জল। তারপরে এখানেও HCl মানে অ্যাসিড, তারপরে ক্ষার বিক্রিয়া করে কি করছে? একটা লবণ আর জল উৎপন্ন করছে, মানে এই দুটো বিক্রিয়াই একই রকম বিক্রিয়া। ঠিক আছে, তো এখানে 1, 2 এবং 3 উভয়, এই তিনটেই কিন্তু নিরপেক্ষকরণ বিক্রিয়া। নেক্সট 11 দাগ, বাতাসে একটি আলোক রশ্মি বায়ুতে চলতে চলতে কাঁচের স্ল্যাবে প্রবেশ করলো, নিচের কোন বিবৃতিগুলি সঠিক? তো 1, আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড়। 2, আপতন কোণ নির্গমন কোণের সমান। আর 3, নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল। তাহলে এখানে তিনটে বিবৃতি সঠিক। ঠিক আছে, 1, 2 এবং 3 সঠিক। নেক্সট, এটা আপনারা এখান থেকেও দেখতে পারেন, এই যে ছবিটা দেওয়া আছে দেখো এখানে, এইটা হচ্ছে আপতিত রশ্মি। ঠিক আছে, আর এটা হচ্ছে নির্গমন রশ্মি। তাহলে দেখো সমান্তরালে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, সমান্তরালেই যাচ্ছে। এই যে যদি আমি দাগটা টানি, এর সাথে কিন্তু এটা সমান্তরাল। আর দেখো এখানে আপতন কোণ আই, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। আই থেকে, মানে আইটা হচ্ছে আর এর থেকে কিন্তু বড়। ঠিক আছে, আর এখানে এখানে দেখো এই যে আপতন কোণ, এই যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ, এটা আপতন কোণ মানে, আর নির্গমন কোণ এটা হচ্ছে এই দিক থেকে যেটা বেরোচ্ছে, এটা এটা নির্গমন কোণ। এখানে কিন্তু এটা সমান। ঠিক আছে, আই আর ই এখানে সমান। নেক্সট 12 দাগ, আধুনিক পর্যায় সারণীতে এ, যার একটি অস্বাভাবিক অবস্থান রয়েছে, তার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এটির ক্ষারীয় ধাতুর একটি ইলেকট্রনিক বিন্যাস রয়েছে, তবে এটি দ্বৈত পরমাণু অণু হিসাবে বিদ্যমান। বি হলো সেই মৌল যা তৃতীয় পর্যায়টিতে সোডিয়ামের ঠিক পরে আছে এবং আধুনিক পর্যায় সারণীতে সি গ্রুপের অন্তর্গত। তাহলে এ, বি এবং সি শনাক্ত করুন। তাহলে অবশ্যই দ্বৈত যে চরিত্র সেটা কিন্তু হাইড্রোজেনের আছে, তাহলে এ এখানে আসবে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন। আচ্ছা, বি এখানে কি আসবে বলেছে? একটি এখানে বি হলো সেই মৌল যা তৃতীয় পর্যায়টিতে সোডিয়ামের ঠিক পরে আসে, তো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর সি যেটা, সেটা হচ্ছে সি গ্রুপের অন্তর্গত, মানে 2 নম্বর গ্রুপের অন্তর্গত। 13 দাগ, নিচের কোনটি বয়ঃসন্ধি বিকাশের অংশ নয়? তো এটা হচ্ছে স্থূলতা বা ওবিসিটি, যেটা মানে মোটা হওয়া, এটা কিন্তু বয়ঃসন্ধি বিকাশের অংশ নয়। 14 দাগ, মৌলগুলির রাসায়নিক বৈশিষ্ট্য অধ্যয়ন করার জন্য মেন্ডেলিভ কোন দুটি মৌল দ্বারা গঠিত তাদের যৌগগুলির ওপর মনোনিবেশ করেছিলেন? এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন। নেক্সট 15 দাগ, মাইটোকন্ড্রিয়াকে
কেন একটি উইয়ার্ড অর্গানেল হিসেবে বিবেচনা করা হয়? তো এখানে এর কারণ হলো রাইবোজোম এবং ডিএনএ থাকে, এই মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোম এবং ডিএনএও থাকে, তাই জন্য একে উইয়ার্ড অর্গানেল হিসেবে বিবেচনা করা হয়। তারপরে হচ্ছে উইয়ার্ড মানে বিচিত্র। 16 দাগ, উদ্ভিদগুলি তাদের বর্জ্য পদার্থ কোন কোন অংশে সংরক্ষণ করে? তো এটা হচ্ছে পাতা, তারপরে হচ্ছে শূন্যস্থান এবং পুরাতন জাইলেমে সঞ্চয় করে। 17 দাগ, তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। তড়িৎচুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন? চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন হচ্ছে মাইকেল ফ্যারাডে। 18 দাগ, নিচের কোনটি শক্তির একক নয়? তো কিলোওয়াট, কিলোওয়াট কিন্তু শক্তির একক নয়। তো শক্তির একক কোনগুলো? এটা হচ্ছে ওয়াট, ঠিক আছে, ওয়াট, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, আর হচ্ছে হর্স পাওয়ার, এগুলো হচ্ছে শক্তির একক। নেক্সট 19 দাগ, নিচের কোন সম্পর্কটি উত্তল দর্পণ দ্বারা উৎপন্ন বিবর্ধনকে সঠিকভাবে উপস্থাপন করে? তো এখানে 0 থেকে 0-র উপরে আর 1-এর নিচে হলে এটা উত্তল দর্পণকে নির্দেশ করে, ঠিক আছে। নেক্সট 20 দাগ, নিচের কোন ক্ষেত্রে বা ক্ষেত্রগুলি একটি বৃত্তাকার কয়েলের সাথে সংযুক্ত গ্যালভানোমিটার দ্বারা একটি কারেন্ট নিবদ্ধিত হবে? তো যখন একটি চৌম্বক কে কয়েলের দিকে বা কয়েলের কাছে স্থির রাখা হয়, যখন একটি চৌম্বককে কয়েলের দিকে সরানো হয়, আর 3-এ যখন একটি চৌম্বককে কয়েল থেকে দূরে সরানো হয়, তাহলে কোন ক্ষেত্রে হবে এটা? তো এখানে অ্যান্সারটা হবে 2 এবং 3 উভয় সঠিক। 20 দাগ, নিচের কোন বিক্রিয়া সম্ভব হবে? নিচের কোন বিক্রিয়া সম্ভব হবে? মানে 4টে অপশন ছিল, 3টে অপশন এমন ছিল যেগুলো কখনো বিক্রিয়া ওরকম বিক্রিয়া সম্ভব নয়, তাহলে যেটা সম্ভব সেটা এখানে দেওয়া আছে। কপার সালফেট তার সঙ্গে ক্যালসিয়াম বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? ক্যালসিয়াম সালফেট এবং কপার, ঠিক আছে। নেক্সট 22 দাগ, অযৌন প্রজনন সম্পর্কিত কলাম 1 এবং কলাম 2 এর সঠিক মিল দেখায় এমন বিকল্পটি নির্বাচন করুন। তো কলাম 1-এ কি দেওয়া আছে? ল্যাশমেনিয়া, খামির, খামির মানে এখানে কিন্তু ইস্ট, ঠিক আছে, ইস্ট, প্লাজমোডিয়াম আর হাইড্রা। তাহলে ল্যাশমেনিয়া হচ্ছে বাইনারি ফিউশনের জন্য, বাইনারি ফিউশন। খামির কোনটা হবে? খামির হবে বা খামির বা ইস্ট যেটা, সেটা হচ্ছে এখানে বার্ডিং, ঠিক আছে, মানে ফাঁপিয়ে ওঠে, ফাঁপিয়ে তোলে। তারপরে সি, সি হচ্ছে 3 প্লাজমোডিয়াম, তাহলে কি আসবে এখানে? একাধিক ফিউশন 3। আর ডি এখানে আসবে হচ্ছে হাইড্রা, হবে হচ্ছে পুনর্জন্ম, বা এখানে আছে পুনর্জন্মটা না, এটা হচ্ছে রিজেনারেশনটা হবে, ঠিক আছে, রিজেনারেশন, জেনারেশন মানে নতুন করে আবার তৈরি করে, ঠিক আছে। তাহলে হাইড্রাতে কি হয়? নতুন করে আবার কোনো অঙ্গ কেটে গেলে আবার নতুন করে সেটা তৈরি হয়ে যায়, ঠিক আছে। নেক্সট 23 দাগ, নিচের কোনটি বেনজিন অণুর সঠিক গঠন? তো এইটা হচ্ছে বেনজিন অণুর সঠিক গঠন। বেনজিন কি? C6H6, ঠিক আছে, তো এইটা হচ্ছে সঠিক গঠন। 24 দাগ, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? তো বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। 25 দাগ, জাইডাস ক্যাডিলা 2021 সালে আগস্ট মাসে কোন ভ্যাকসিনের জন্য, জাইডাস ক্যাডিলা 2021 সালে আগস্ট মাসে কোন ভ্যাকসিনের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া DCGI থেকে জরুরি ব্যবহারের অনুমতি পেয়েছে বা অনুমোদন পেয়েছে? তো এটা হচ্ছে জাইকভ ডি, ঠিক আছে, জাইকভ ডি। নেক্সট এবারে আমরা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট 14, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি জেনারেল সায়েন্সের কোশ্চেন। 24শে আগস্ট 2022-এ পরীক্ষাটা হয়েছে। শিফট 2, 1-এর দাগ, একটি অবতল দর্পণের মেরুতে আলোক রশ্মি আপতিত হলো, আপতিত রশ্মি এবং প্রধান অক্ষের মধ্যবর্তী সূক্ষ্ম কোণকে বলা হয়, তো এটা বলা হয় আপতন কোণ, ঠিক আছে। তারপরে 20 দাগ, 14ই ফেব্রুয়ারি 2022 সালে 14ই ফেব্রুয়ারি 2022 তারিখে
ইসরো সফলভাবে 2022 সালের প্রথম পৃথিবীর পর্যবেক্ষণ উপগ্রহ EOS 04 উৎক্ষেপণ করে। এটি কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল? যেটা হচ্ছে PSLV C-52 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল। নেক্সট, 3 দাগ, যদি 50 ওহম প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি পরিবাহী কয়েল সময় পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সাথে এমনভাবে জড়িত হয় যে EMF প্ররোচিত 5 ভোল্ট হয়, মানে বিভব প্রভেদ 5 ভোল্ট হয়, তাহলে কয়েলে তড়িৎ প্রবাহ হলো কত? তাহলে আমাদের সূত্র হচ্ছে V ইকুয়ালস টু IR। তাহলে এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ বের করতে বলেছে, মানে I ইকুয়ালস টু V/R। তাহলে V হচ্ছে এখানে দেখো V হচ্ছে 5 ভোল্ট বা বিভব প্রভেদ, আর 50 ওহম প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে, বা রোধ। তাহলে এখানে যদি কাটাকুটি করি তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1/10, ঠিক আছে। তাহলে V ইকুয়ালস টু 0.1, সরি V না, এখানে I ইকুয়ালস টু 0.1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। নেক্সট, 4 দাগ, হিলিয়াম হলো কোন গ্রুপের অন্তর্গত? তো 18 নম্বর যে গ্রুপ সেটা হচ্ছে কি নোবেল গ্যাসের গ্রুপ। তো এখানে হিলিয়াম কোথায় আছে? তাহলে 18 নম্বর গ্রুপে আছে, মানে নোবেল গ্যাসের যে গ্রুপ সেখানে আছে। 5 দাগ, নিম্নলিখিত বিক্রিয়ায় উৎপাদন হবে। তো এখানে হচ্ছে ইথানল তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? এটা হচ্ছে CH3COOH উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। নেক্সট, 6 দাগ, বিদ্যুৎ ট্রান্সমিশন লাইনের জন্য নিম্নলিখিত কোন উপকরণগুলি বেশি ব্যবহৃত হয়? তো এখানে মানে উপকরণগুলিতে বেশি অংশ তামা ব্যবহার করা হয়, ঠিক আছে, বিদ্যুৎ ট্রান্সমিশন লাইনে। 7 দাগ, রাসায়নিক বিক্রিয়ায় N2 প্লাস H2 নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের 6টা অণু আছে আর নাইট্রোজেনের 2টো অণু আছে। তাহলে নাইট্রোজেনের তো এখানে 2টো অণু আছেই, তাহলে হাইড্রোজেনের যদি 6টা অণু করতে হয় তাহলে এখানে x এর জায়গায় আমাদের 3 বসাতে হবে, ঠিক আছে। তাহলে 3 দুগুণ 6, ঠিক আছে। তারপরে 8 দাগ, 2AgCl মানে সিলভার ক্লোরাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? 2 অণু সিলভার প্লাস ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। ওপরের বিক্রিয়ার জন্য উপযুক্ত অবস্থা কি? তো ওই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? সূর্যালোক প্রয়োজন। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে এখানে 2 অণু সিলভার ক্লোরাইড ভেঙে গিয়ে কি উৎপন্ন করছে? সিলভার উৎপন্ন হচ্ছে 2 অণু এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন। নেক্সট, 9 দাগ, ফ্লেমিং এর ডান হাতের নিয়ম অনুসারে ডান হাতের তর্জনী এবং কেন্দ্রীয় আঙুল, মানে কেন্দ্রীয় আঙুল বলতে এখানে মিডিল ফিঙ্গারের কথা বলছি, ঠিক আছে। তাহলে ফ্লেমিং এর ডান হাতের নিয়ম অনুসারে ডান হাতের তর্জনী এবং এখানে হচ্ছে মিডিল ফিঙ্গার যথাক্রমে ড্যাশ এবং ড্যাশকে নির্দেশ করে। তাহলে দেখো এখান থেকে ভালো করে বুঝতে পারবে যে এই যে থাম বা যেটা হচ্ছে বুড়ো আঙুল সেটা কি নির্দেশ করছে? মোশন অফ দ্য কন্ডাক্টর, ঠিক আছে। আর যেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার সেটা কি নির্দেশ করছে? এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার নির্দেশ করছে চৌম্বক ক্ষেত্রকে। তাহলে এখানে আসবে চৌম্বক ক্ষেত্র। এবং যেটা হচ্ছে মিডিল ফিঙ্গার সেটা কি নির্দেশ করছে? তড়িৎ প্রবাহকে নির্দেশ করছে, ঠিক আছে। নেক্সট, 10 দাগ, একটি বৈদ্যুতিক চুলার শক্তি 2500 ওয়াট। 5 ঘন্টায় এটি যে শক্তি ব্যবহার করে তা হলো, তো আমাদের এনার্জি ইকুয়ালস টু পাওয়ার কিলোওয়াটে ইনটু টাইম। তাহলে এনার্জি কত পরিমাণ খরচ হবে? 2.5, 1000 মানে 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, ঠিক আছে। তাহলে এখানে 2.5 কিলোওয়াট ইন্টু এখানে 5 যদি করি তাহলে 12.5 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। নেক্সট, 11 দাগ, একটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1-এর বেশি। তাহলে একটি মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান কত? 1-এর বেশি হয়।
12 দাগ, জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরির জন্য কত তাপমাত্রার প্রয়োজন হবে? তো জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরির জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হবে। 13 দাগ, কিছু প্রাণীর মধ্যে উন্নয়নশীল জীবের লিঙ্গ নির্ধারণের নিম্নলিখিত পরিবেশগত কারণগুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তাহলে কিছু প্রাণীর মধ্যে উন্নয়নশীল জীবের লিঙ্গ নির্ধারণের নিম্নলিখিত পরিবেশগত কারণগুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো এটা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তাহলে জীবের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। 14 দাগ, মানব দেহে শ্বাসযন্ত্রের রঞ্জক পদার্থ কোথায় থাকে? যেটা হচ্ছে লোহিত রক্তকণিকায়। নেক্সট। 15 দাগ, একটি বৈদ্যুতিক যন্ত্রের টার্মিনালগুলিতে 50 ভোল্টের এটা বিভব পার্থক্য হবে, বিভব পার্থক্য প্রয়োগ করলে তার মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হয়। যদি বিভব পার্থক্য 110 ভোল্টে বৃদ্ধি করা হয়, মানে 110 ভোল্ট করা হয়, তবে যন্ত্রটি কত বিদ্যুৎ প্রবাহিত করবে? তো এখানে ভি ইকুয়ালস টু আইআর, এই সূত্রটা কাজে লাগবে। যেহেতু একই তারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, জাস্ট শুধু বিভব পার্থক্যটা চেঞ্জ করা হচ্ছে, তো এখানে এখানে আর কিন্তু সেম হবে, রোধ সেম হবে। ঠিক আছে, তাহলে V1/V2 ইকুয়ালস টু I1/I2। তাহলে V1 প্রথমে ছিল কত? 50, তার থেকে করা হয়েছে কত? 110। আর এখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রথমে প্রবাহিত হচ্ছিল, তাহলে 5 লিখলাম, বাই এখানে I2। তাহলে এটা কেটে গেল, 5 কেটে গেল, তাহলে I2 ইকুয়ালস টু কত আসছে? 11 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই যে। 16 দাগ, নিম্নলিখিতগুলির মধ্যে থেকে ভুল বিবৃতিগুলি নির্বাচন করুন। তো ভুল বিবৃতি যেটা, সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। এখানে বলেছে, দেখো, নিউল্যান্ড মৌলগুলিকে পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমে সাজিয়েছেন এবং অষ্টক সূত্র দিয়েছেন, এটা অবশ্যই সঠিক। 2-এ বলছে লিথিয়ামের পরের সোডিয়াম অষ্টক মৌল, তাহলে লিথিয়ামের পরে সোডিয়াম হচ্ছে অষ্টম মৌল। তারপরে তাহলে এটাও সঠিক, দুইটাও। 3-এ বলছে, দেখো, বেরিয়ামের পরে ক্যালসিয়াম অষ্টম মৌল, না, এটা অবশ্যই সঠিক নয়। 4-এ বলছে অষ্টম সূত্র শুধুমাত্র ম্যাগনেসিয়াম পর্যন্ত প্রযোজ্য ছিল, কারণ ম্যাগনেসিয়ামের পরে প্রতিটি অষ্টম মৌলের প্রথম মৌলের মতো বৈশিষ্ট্য ছিল না। তাহলে এখানে আমাদের সঠিক মানে যেটা ভুল হবে, এটা হচ্ছে 3 এবং 4। নেক্সট। 17 দাগ, নিচে চিত্রটিতে বিভিন্ন ধরনের শ্বেতকণিকা দেখানো হয়েছে, সঠিক লেবেলিং সহ বিকল্পটি শনাক্ত করুন। তো এখানে দেখো, এখানে এ, বি, সি, ডি আর ই দেওয়া আছে। এবারে হচ্ছে এ যেটা, এটা হচ্ছে নিউট্রোফিল। তারপরে বি হচ্ছে ইওসিনোফিল, সি হচ্ছে বেসোফিল, ডি হলো লিম্ফোসাইট, আর ই হচ্ছে মনোসাইট। ঠিক আছে, তাই এগুলো সব হচ্ছে শ্বেতকণিকা। নেক্সট। 18 দাগ, নিচের কোন লবণের পিএইচ প্রায় 7 এর জলীয় দ্রবণ তৈরি হবে? তো মানে একদম নিউট্রাল হবে এমন কোন লবণ? তো এখানে একমাত্র আছে হচ্ছে পটাশিয়াম সালফেট। তো পটাশিয়াম সালফেটের দ্রবণ হচ্ছে নিউট্রাল হবে, মানে 7 হবে পিএইচ। 19 দাগ, নিম্নলিখিত কোন দর্পণটি সর্বদা ভার্চুয়াল এবং খাড়া প্রতিবিম্ব তৈরি করে? তো অ্যান্সারটা হবে এখানে এ এবং বি, মানে উত্তল দর্পণ এবং সমতল দর্পণ। নেক্সট। 20 দাগ, এমন বিকল্পটি নির্বাচন করুন যেখানে কেবল জৈব অবিচ্ছিন্ন পদার্থ রয়েছে, মানে ডিমের খোসা, কাগজ, তারপরে বাসি বিস্কুট, ফল আর সবজির খোসা। 21 দাগ, একটি ত্রিকোণাকার কাচের প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো একটি রশ্মি বিচ্ছুরিত হয়ে 7 রঙের একটি ব্যান্ড তৈরি করে। কোন বিবৃতিটি সঠিক? তো লাল রঙের উপাদানটির প্রতিসরাঙ্ক সর্বনিম্ন,
তো অবশ্যই এটা সঠিক, প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হচ্ছে লাল আলোর, আর সর্বাধিকার সেটা হচ্ছে বেগুনি আলোর। তারপরে বেগুনি রঙের উপাদানটি সবচেয়ে কম বিচ্যুত হয়, না এটা হবে না, কম বিচ্যুত হয় লাল আলো, আর বেগুনি আলো বেগুনি আলো সবচেয়ে বেশি বিচ্যুত হয়। ঠিক আছে। আর গ, এখানে বলছে সাদা আলোর রং সাদা আলোর সকল উপাদানের কাঁচের মধ্যে একটি গতি থাকে। তো এটাও ভুল, তাহলে একমাত্র ক সঠিক। 22 দাগ, নিম্নলিখিত কোন ধাতু অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণ থেকে অ্যালুমিনিয়ামকে স্থানচ্যুত করতে পারে? তো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কি করতে পারে? অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণ থেকে অ্যালুমিনিয়ামকে স্থানচ্যুত করতে পারে। নেক্সট 23 দাগ, এমন একটি গ্রহের কথা ভাবুন যার ভর এবং ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর অর্ধেক। পৃথিবীতে ডব্লু ওজনের একটি বস্তুর ওজন সেই গ্রহের ওপর ড্যাশ হবে। তাহলে আমাদের দুটো সূত্র কাজে লাগবে, একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু এটা হচ্ছে মাধ্যাকর্ষণ ধ্রুবক জি ইন্টু ভর এম ইন্টু আর স্কোয়ার। তাহলে আর হচ্ছে এখানে পৃথিবীর ব্যাসার্ধ। তো আগে যদি আমরা এটা পৃথিবীর 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 অভিকর্ষজ ত্বরণ যদি ধরি এটা জি, তাহলে অন্য যে গ্রহ তার অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ ধরলাম, তাহলে এখানে এখানে বড় হাতের যে জিটা সেটা সেম থাকবে, কেননা কনস্ট্যান্ট ওটা, ইনটু এখানে ভর বলে দিয়েছে কত? পৃথিবীর অর্ধেক। তাহলে এম যদি পৃথিবীর ভর হয় তাহলে m/2 হবে ওই গ্রহটার ভর, আর ব্যাসার্ধ বলে দিয়েছে কত? তার পৃথিবীর অর্ধেক, মানে পৃথিবীর যদি আর হয় তাহলে r/2 তার স্কোয়ার হবে। তাহলে এখানে কি আসে দেখো, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু m/2 ইন্টু আর স্কোয়ার, আর এই 2 এর স্কোয়ারটা উপরে চলে গেলে এখানে 4 আসলো। তাহলে দেখো এখান থেকে কি আসছে, এই 2 দিয়ে এটা কেটে দিলাম, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু আসছে এই দেখো এখানে আমাদের জি ইকুয়ালস টু gm/r স্কোয়ার, তাহলে 2 ইন্টু জি চলে আসছে। ঠিক আছে। তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের দুগুণ ত্বরণ ওই যে ছোট গ্রহটা সেটার হবে। এবারে যদি এইটা হয় তাহলে আমাদের সূত্র আছে কি? ডব্লু মানে ওয়েট, ডব্লু ইকুয়ালস টু এম ইন্টু জি। ঠিক আছে। পৃথিবীতে যদি এরকম ওজন হয়, ডব্লু মানে হচ্ছে ওজন আর এম মানে হচ্ছে ভর, তাহলে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এটাই হচ্ছে ওজন। এবারে অপর যে গ্রহটা সেখানে ওজন কত হবে? ডব্লু ড্যাশ যদি দেই তাহলে এম ইন্টু এখানে অভিকর্ষজ ত্বরণ কত হবে তখন? 2g। ঠিক আছে। তাহলে এখানে পৃথিবীর যে ওজন তার থেকে 2 গুণ হবে, তাহলে ডব্লু 2w এখানে অ্যান্সার আসবে। নেক্সট 24 দাগ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের হাড়ের সংখ্যা হলো কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের হাড়ের সংখ্যা হলো 206টা। তারপরে 25 দাগ, কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? তো এখানে হচ্ছে অ্যান্থ্রোসাইট কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। নেক্সট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট 15 আরআরবি গ্রুপ ডি জেনারেল সায়েন্সের কোশ্চেন, পরীক্ষাটা হয়েছে 24শে আগস্ট 2022-এ। এটা শিফট 3 কোশ্চেন। একের দাগ, নিচের কোন যৌগের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? তাহলে অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH এর স্ফুটনাঙ্ক সর্বোচ্চ, মানে নিচে যে 4টে অপশন দেওয়া ছিল তার মধ্যে অ্যাসিটিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। দুইয়ের দাগ, কর্কের কোষের মধ্যে ড্যাশ থাকার কারণে এটি পানি এবং গ্যাসের জন্য অভেদ্য। তাহলে কর্কের কোষের মধ্যে ড্যাশ থাকার কারণে এটি পানি বা জল এবং গ্যাসের জন্য অভেদ্য। তো এটা হচ্ছে সুবেরিন থাকে। 3-এর দাগ, 5 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 5 মিলিলিটার হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণ দ্বারা সম্পূর্ণরূপে নিরপেক্ষ করা হয়, মানে নিউট্রালাইজড করা হয় যদি আমরা NaOH দ্রবণের একই 10
মিলিলিটার গ্রহণ করি, তাহলে এটিকে নিরপেক্ষ করবার জন্য প্রয়োজনীয় HCl দ্রবণের পরিমাণ হলো কত? তো এটা হচ্ছে অবশ্যই 5 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 5 মিলিলিটার হাইড্রোজেন ক্লোরাইড যদি নিতে হয়, তাহলে এখানে 10 মিলিলিটার হাইড্রোজেন ক্লোরাইড প্রয়োজন হবে নিরপেক্ষ করতে গেলে। নেক্সট, তো এখানে অ্যান্সারটা দেখো 10 মিলিলিটার। 4এর দাগ, প্রজননের মৌলিক ঘটনা কি? তো প্রজননের মৌলিক ঘটনাটা হচ্ছে ডিএনএর প্রতিলিপি। 5এর দাগ, আয়নিক যৌগের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? তো 1, আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। এটা কিন্তু অবশ্যই সত্য নয়। তো এখানে অ্যান্সার, সঠিক অ্যান্সারটা হওয়ার কথা 1 দাগ। তারপরে দেখো আর কি বলছে। 2, আয়নিক যৌগগুলি ভঙ্গুর এবং চাপ প্রয়োগ করলে টুকরো টুকরো হয়ে যায়। 3, আয়নিক যৌগগুলি কঠিন পদার্থ এবং ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে তীব্র আকর্ষণ বলের কারণে কিছুটা শক্ত। 4, আয়নিক যৌগগুলি গলিত অবস্থায় বিদ্যুৎ পরিচালনা করে। তো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে 1-এ। নেক্সট, 6এর দাগ, 2 ওহম রোধ বিশিষ্ট একই পরিবাহীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ারের একটি তড়িৎ পরিবাহিত হয়। পরিবাহীর প্রান্ত জুড়ে বিভব বিভব পার্থক্য হলো কত? তো আমাদের এখানে ওহমের সূত্রটা কাজে লাগবে, V = I × R। তো বিভব পার্থক্য চেয়েছে, মানে ভিটা চেয়েছে, তাহলে 2 হচ্ছে রোধ ইন্টু 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে 10 ভোল্ট এখানে বিভব প্রভেদ। 7এর দাগ, যখন চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহী গতির মধ্যে কোণ ড্যাশ হয়, তখন ফ্লেমিং এর ডান হাতের নিয়মটি প্রবর্তিত তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করতে ব্যবহার করা যেতে পারে। তো আমরা কি জানি, এখানে ডান হাতের যে নিয়মটা সেটা হচ্ছে এখানে ইন্ডেক্স ফিঙ্গার আর হচ্ছে এখানে বুড়ো আঙুল, ঠিক আছে, মানে হচ্ছে এটা থাম, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে মিডল ফিঙ্গারটা থাকে, ঠিক আছে। তো এখানে এইটা হচ্ছে যে বুড়ো আঙুল যেটা বা থাম যেটা, সেটা হচ্ছে পরিবাহীর গতি নির্দেশ করে, আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, ঠিক আছে। মানে ইন্ডেক্স ফিঙ্গার এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, আর মিডল ফিঙ্গার যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহকে নির্দেশ করে, ঠিক আছে। তো এইখানে যে কোণটা হবে সেটা হচ্ছে কত, 90 ডিগ্রি হবে। তখনই কিন্তু বলা যেতে পারে যে মিডল ফিঙ্গার যেটা সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। নেক্সট, 8এর দাগ, প্রতিফলনের সূত্র নিম্নলিখিত কোন দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য? তো এখানে প্রতিফলনের সূত্র হচ্ছে 1, 2 এবং 3 প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। 9এর দাগ, বিশ্বজুড়ে ক্লোরোফ্লোরোকার্বন নির্গত করে না এমন রেফ্রিজারেটর তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। ওজোন স্তরের ক্ষয় রোধে এটি কিভাবে সাহায্য করবে? তো এটি ওজোন অণুর সাথে বিক্রিয়া করে এমন CFC এর নিঃসরণ কমিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট, 10এর দাগ, একটি কোষের ড্যাশতে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। তো সাইটোপ্লাজমে হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। 11 দাগ, ভ্যালেন্স সেল ইলেকট্রনের সংখ্যার জন্য ভুল ক্রমটি চিহ্নিত করুন। তো এখানে ভুল ক্রম যেটা আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, সিলিকন, তারপরে এটা হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন। তো এখানে দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টে ইলেকট্রন থাকে, ঠিক আছে। তারপরে মানে ভ্যালেন্স শেলে 3টে ইলেকট্রন থাকে, পটাশিয়ামে থাকে হচ্ছে 5টা ইলেকট্রন, সিলিকনে থাকে হচ্ছে 4টে ইলেকট্রন, তারপরে সোডিয়ামে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন, আর ক্লোরিনে থাকে হচ্ছে 7টা ইলেকট্রন। তাহলে সেই হিসাবে যদি করি, তাহলে যেটা সঠিক ক্রমটা যেটা হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তার সঙ্গে হচ্ছে
সিলিকন আসবে, 3-এর পরে 4, তারপরে পটাশিয়াম আসবে, তারপরে হচ্ছে সোডিয়াম, আর তারপরে ক্লোরিন। এইটা হচ্ছে সঠিক ক্রম। নেক্সট, 12 দাগ, নিচের কোন জীবের স্পাইরাকল থাকে আছে? স্পাইরাকল কোন জীবের আছে? তো তেলাপোকার কিন্তু স্পাইরাকল আছে। তারপরে 13 দাগ, একটি গোলাকার দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর, বস্তুর দূরত্ব ইউ এবং প্রতিচ্ছবি দূরত্ব ভি এর এর মধ্যে সঠিক সম্পর্ক চিহ্নিত করো। তো এখানে আমাদের সঠিক সম্পর্ক যেটা আসবে সেটা হচ্ছে আর ইকুয়ালস টু 2 UV বাই ইউ প্লাস ভি। ঠিক আছে, তো এটা কিভাবে আসছে? আমরা জানি বক্রতা ব্যাসার্ধ যেটা আর ইকুয়ালস টু 2F হয়, আর এফ মানে আমরা কি জানি 1/F ইকুয়ালস টু 1/ইউ প্লাস 1/ভি হয়। ঠিক আছে, তাহলে এই জায়গার থেকে যদি আমরা এফ এর মানটা বের করতে চাই তাহলে 1/F ইকুয়ালস টু ইউভি আর ভি প্লাস ইউ, তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে ইউভি বাই ইউ প্লাস ভি। তাহলে এখান থেকে যদি আমি এফ এর মানটা বসিয়ে দিই 2 × ইউ ভি বাই ইউ প্লাস ভি, তাহলে দেখো এইটাই চলে আসছে। ঠিক আছে, নেক্সট, 14 দাগ, যদি কোনো পদার্থ বিক্রিয়ার সময় হাইড্রোজেন হারায় তাহলে তাকে বলা হয় কি? তাকে জারিত বলা হয়, অক্সিডাইজড বলা হয়। ঠিক আছে, 15 দাগ, দুটি রোধ R1 এবং R2 যথাক্রমে 2 এবং 3 রোধ সহ একটি 15 ভোল্ট ব্যাটারি উৎসের সাথে ধারাবাহিকভাবে মানে সিরিজে সংযুক্ত, তাহলে R2 এর কারেন্ট হলো কত? তো R2 এর কারেন্টটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের দুটো সূত্র কাজে লাগবে। তো যেহেতু ধারাবাহিকভাবে বা সিরিজে যুক্ত করা, তো এখানে রোধ আসবে কত? টোটাল রোধ 2 + 3 মানে 5 ওহম। এবারে এখানে ভোল্ট বলে দেওয়া আছে কত? 15, বিভব প্রভেদ বলে দেওয়া আছে 15 ভোল্ট। তাহলে আই আমাদের বের করতে পারবো আমরা খুব সহজেই। তাহলে 15/5 মানে 3 অ্যাম্পিয়ার হচ্ছে ওই যে যে আর কি সিরিজে যুক্ত করা আছে যে রোধটা, তার তড়িৎ প্রবাহ, তাহলে 3 অ্যাম্পিয়ার। নেক্সট, 16 দাগ, যৌগ C6H10 এর পরবর্তী সমজাতীয় ধারার সদস্য কি হবে? তো এটা কি হিসাবে যুক্ত করা আছে দেখো, এখানে হচ্ছে CnH2n-2, তাহলে এর পরবর্তী যে সিরিজটা হবে সেটা কি? যদি n = 7 হয় তাহলে H হবে হচ্ছে কত? H হবে দেখো এখানে 2 × 7 - 2 মানে এখানে 14 - 2 মানে 12, তাহলে C7H12 এটা হচ্ছে পরবর্তী সমজাতীয় আর কি যৌগ। ঠিক আছে, নেক্সট, 17 দাগ, মোট ড্যাশ উপাদান থাকে? ড্যাশ উপাদানগুলি পরীক্ষাগার প্রক্রিয়ার মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল। তো মোট হচ্ছে 118 উপাদান থাকে, যার মধ্যে মোট মৌল হচ্ছে 118, তার মধ্যে 24টা হচ্ছে পরীক্ষাগারে পরীক্ষার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, 24টা। 18, আলোক রশ্মি হলো এমন একটি আন্তঃপ্রান্তে আপতিত ঘটনা যা দুটি মাধ্যমের মধ্যে 45 ডিগ্রি আপতন কোণে বিভক্ত করে, যার প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো কত? মানে n2 আমাদের বের করতে হবে, মানে সূত্রটা যেটা হচ্ছে n1 sin θ1 = n2 sin θ2। ঠিক আছে, এবারে n1 sin 45 ডিগ্রি = n2 sin 30 ডিগ্রি, তাহলে এখান থেকে আসবে n1/n2 এখানে 1/2 হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে 1/2, আর সাইন 45 মানে হচ্ছে 1/√2, তাহলে n1/n2 আসছে কত? 1/√2, তাহলে n2 সমান কত হবে? √2
ইন্টু n1, ঠিক আছে। তাহলে তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্য কত? তাহলে দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্য হচ্ছে প্রথম মাধ্যমের √2 গুণ, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে √2 গুণ হবে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের সাথে। 19 দাগ, একটি দণ্ডচুম্বকের ভেতরের চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি নির্দেশিত হয় দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে। তাহলে একটি দণ্ডচুম্বকের ভেতরের চৌম্বক ক্ষেত্র রেখাগুলি নির্দেশিত হয় দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে। নেক্সট 20 দাগ, নিচের বাক্যগুলির মধ্যে সঠিক বাক্যটি চিহ্নিত করুন। তো এতে বলছে কোনো পদার্থের রোধাঙ্ক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। বি, কোনো পদার্থের রোধাঙ্ক ক্রস সেকশনের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তারপরে সি, একটি বিশুদ্ধ ধাতুর রোধাঙ্ক তার সংকর ধাতুর চেয়ে বেশি। তাহলে আমরা জানি এখানে কিন্তু রোধাঙ্ক কিন্তু একটা ধ্রুবক হয়, ঠিক আছে। তো অবশ্যই এটা হচ্ছে রোধাঙ্ক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করবে, এটা অবশ্যই সঠিক হবে। তারপরে আর কি বলছে দেখো, কোনো পদার্থের রোধাঙ্ক ক্রস সেকশনের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটাও সঠিক, করে না বলেছে, ঠিক আছে। আর একটি বিশুদ্ধ ধাতুর রোধাঙ্ক তার সংকর ধাতুর চেয়ে বেশি, না এটা সঠিক হবে না। তাহলে এ এবং বি উভয়ই সঠিক। নেক্সট 21 দাগ, একটি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমের দিকে এমনভাবে ভ্রমণ করছে যে আপতন কোণ x ডিগ্রি এবং প্রতিসরণ কোণ y ডিগ্রি। তাহলে সাইন y বাই সাইন এক্স অনুপাতের মান হলো কত? তো এখানে আমরা জানি বায়ু মাধ্যমে কিন্তু প্রতিসরাঙ্ক 1 হয়, ঠিক আছে, আর জল মাধ্যমে প্রতিসরাঙ্ক 1.3। তাহলে কি আসবে দেখো, এখানে এখানে বলেছে আপতন কোণ। তাহলে ধরো এই বায়ু মাধ্যম থেকে এই যে এটা হচ্ছে বায়ু আর এটা হচ্ছে জল মাধ্যম, ঠিক আছে, তাহলে একটু বেঁকে যাবে। তাহলে এই কোণ আর এই কোণ, তাহলে এটা বলে দিয়েছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? 1। তাহলে n1 ইকুয়ালস টু 1, আর এন এক্স যেটা ধরো, আর ny ইকুয়ালস টু কত? এখানে 1.3 জানি, মানে বলে দেওয়া আছে এখানে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে স্নেলের সূত্র। তো 1 সাইন এক্স ইকুয়ালস টু 1 ইন্টু সাইন এক্স ইকুয়ালস টু 1.3 ইন্টু সাইন ওয়াই। তাহলে সাইন ওয়াই বাই সাইন এক্স ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে 1/1.3, ঠিক আছে, এই যে 1/1.3। নেক্সট 22 দাগ, নিচের কোনটি প্রাণী প্রজননের সাথে সম্পর্কিত ইনকারেক্ট বৈশিষ্ট্য, মানে ভুল বৈশিষ্ট্য কোনটা? তো এখানে দেখো, নারী মানব দেহে জরায়ুতে ডিম্বাণুর নিষিক্তকরণ ঘটে। তো অবশ্যই জরায়ুতে ঘটে না, যে এই ফ্যালোপিয়ান টিউব যেটা আছে, জরায়ুতে পৌঁছানোর আগে যে ফ্যালোপিয়ান টিউব আছে সেইখানে কিন্তু নিষিক্তকরণ ঘটে ডিম্বাণু। তারপরে 23 দাগ, ড্যাশ হলো ওয়াশিং সোডার রাসায়নিক নাম। তো সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট, সোডিয়াম কার্বনেট আর ডেকাহাইড্রেট মানে 10টা জলের অণু হচ্ছে ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত। 24 দাগ, নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ অর্থাৎ শব্দ ভ্রমণের মাধ্যম নয়? তো এটা হচ্ছে ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম হচ্ছে শব্দ তরঙ্গ করতে পারে না, মানে শব্দ ভ্রমণ করতে পারে না এই ভ্যাকুয়ামের মধ্য দিয়ে, ঠিক আছে। তারপরে 25 দাগ, 25 দাগ এটা হচ্ছে বয়ঃসন্ধিকালে শরীরের চিত্র বিকৃতির সাথে সম্পর্কিত বিধিটির নাম লেখো। তাহলে বয়ঃসন্ধিকালে শরীরের চিত্র বিকৃতির সাথে সম্পর্কিত ব্যাধিটি নাম লেখো। তো এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তো আজকে আমরা 11 থেকে 15 অবধি সেটের জেনারেল সায়েন্সের কোশ্চেন পুরোটা করলাম। কারোর কোনো কোশ্চেনে যদি এখানে সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সেখানে রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে। আর আজকে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।